হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে থার্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো স্কন্দগুপ্ত সম্পর্কে। অর্থাৎ তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের মধ্যে কিন্তু পুরো গুপ্ত সাম্রাজ্যটা কিন্তু রয়েছে, বা গুপ্ত পিরিয়ডটা যেটা রয়েছে সেটা কিন্তু পুরোটাই রয়েছে। এবং সেই তোমাদের সিলেবাসের মধ্যে থেকেই কিন্তু আমি বিভিন্ন টপিক নিয়ে আগের ভিডিওতেও কিন্তু আলোচনা করেছি, এবং সেই টপিকের উপর ভিত্তি করেই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব স্কন্দগুপ্ত সম্পর্কে। অর্থাৎ স্কন্দগুপ্ত কে ছিলেন এই বিষয়টা নিয়ে, তার সাথে সাথে তার পরবর্তী দুজন গুপ্ত রাজার নাম কি রয়েছে এই বিষয়টার উপরই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো থার্ড সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নোটসপত্র থেকে শুরু করে সাজেশনস নেবে, তোমরা কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে, একটা হলো 7076398606 এবং আরেকটা হলো 6295916282। এবং তোমাদের থার্ড সেমিস্টারের যে কোর্স ফিটা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র 599 রুপিস কিন্তু রয়েছে। এই 599 রুপিসের বিনিময়ে কিন্তু তোমরা তোমাদের পুরো সেমিস্টারটা ক্লিয়ার করতে পারছো, তার সাথে সাথে তোমাদের সমস্ত নোটসপত্র থেকে শুরু করে সাজেশনসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, অবশ্যই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তাহলে দেরি না করে আজকে আলোচনার বিষয় আমি শুরু করছি, ঠিক আছে? এই জায়গাটা একটু স্কিপ করবে, ঠিক আছে? আচ্ছা, মূল টপিকটা কি ছিল আজকে, যে স্কন্দগুপ্ত সম্পর্কে। তো কি বলা যায় স্কন্দগুপ্ত, আমি প্রথমেই বললাম তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের মধ্যে কিন্তু পুরো গুপ্ত সাম্রাজ্যটা রয়েছে, এবং স্কন্দগুপ্ত ছিলেন কিন্তু একজন গুপ্ত বংশের একজন উল্লেখযোগ্য সম্রাট, ঠিক আছে? তাহলে প্রথমেই যেটা বলা যায় সেটা হচ্ছে স্কন্দগুপ্ত ছিলেন গুপ্ত বংশের শেষ শক্তিশালী সম্রাট। শেষ বলা হচ্ছে কারণ তার পরবর্তী স্কন্দগুপ্তের পরবর্তী যে সমস্ত সম্রাটরা ছিলেন তারা কিন্তু বলা যায় যে অনেকটাই দুর্বল ছিলেন, যার জন্য স্কন্দগুপ্তকে গুপ্ত বংশের শেষ এবং শক্তিশালী সম্রাট হিসেবে কিন্তু বলা হয়ে থাকছে। আচ্ছা, এবার তিনি কিন্তু ভারতের ইতিহাসে আবার ক্রমাদিত্য নামেও কিন্তু পরিচিত ছিল। তাহলে ভারতের ইতিহাসে ক্রমাদিত্য নামে কে পরিচিত ছিল? গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত। এছাড়াও আমরা যদি তার রাজত্বকাল সম্পর্কে জানি, সেক্ষেত্রে বলা যায় যে স্কন্দগুপ্ত 457 খ্রিস্টাব্দ থেকে 467 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু যে রাজত্ব কিন্তু করেছিলেন। এছাড়াও কি বলা যায় যে স্কন্দগুপ্ত সম্পর্কে জানতে হলে আমাদেরকে মূলত দুটি লিপির ওপর কিন্তু নির্ভর করতে হয়। অর্থাৎ এই যে স্কন্দগুপ্তই হোক বা গুপ্ত সম্রাট, যে কোনো গুপ্ত সম্রাট হোক, তাদের সম্পর্কে জানতে হলে আমাদের কিন্তু বেশ কিছু উপাদানের সাহায্য নিতে হয়, বা বিভিন্ন উপাদানের উপর ভিত্তি করে আমরা তাদের সম্পর্কে জানতে পারি। তাহলে স্কন্দগুপ্ত সম্পর্কে আমরা কোন কোন উপাদানের উপর ভিত্তি করে জানতে পারি? এখানে মূলত বলা হচ্ছে যে আমরা দুটি লিপির ওপর ভিত্তি করে কিন্তু গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত সম্পর্কে জানতে পারি। কি কি লিপি রয়েছে? একটা হচ্ছে যে জুনাগড় শিলালিপি, এবং আরেকটা হচ্ছে যে ভিতারি স্তম্ভলিপি, বা এটাকে কিন্তু ভিটারি স্তম্ভলিপিও কিন্তু বলা যায়, ঠিক আছে? তাহলে এই যে স্কন্দগুপ্ত কে ছিলেন? একজন গুপ্ত সম্রাট ছিলেন, এবং গুপ্ত বংশের কিন্তু একজন শেষ শক্তিশালী যে সম্রাট ছিলেন স্কন্দগুপ্ত। তার রাজত্বকাল সম্পর্কে আমরা জানলাম যে তার রাজত্বকাল ছিল হচ্ছে 457 খ্রিস্টাব্দ থেকে 487 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু তিনি রাজত্ব করেছিলেন। এছাড়াও তার সম্পর্কে জানার বিভিন্ন উপাদান সম্পর্কে আমরা জানলাম, একটা হচ্ছে যে জুনাগড় শিলালিপি, আরেকটা হচ্ছে ভিতারি স্তম্ভলিপি। এবার তার রাজত্বকালের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ বা অন্যতম উল্লেখযোগ্য যেটা ঘটনা ছিল সেটা হচ্ছে হুন আক্রমণ, ঠিক আছে? কি বলা হচ্ছে, তার রাজত্বকালে মধ্য এশিয়া থেকে আগত নিষ্ঠুর ও দুর্ধর্ষ হুন আক্রমণ কিন্তু ঘটেছিল, ঠিক আছে? তাহলে আমি প্রথমেই বললাম যে তার রাজত্বকালের একটি অন্যতম উল্লেখযোগ্য ঘটনা কি ছিল? হুন আক্রমণ, যেটা হচ্ছে মধ্য এশিয়া থেকে আগত নিষ্ঠুর এবং দুর্ধর্ষ হুন আক্রমণ। এবং স্কন্দগুপ্তকে কিন্তু ভারতের রক্ষাকারী বা ভারতের রক্ষাকর্তাও কিন্তু বলা হয়ে থাকে। কেন বলা হয়ে থাকে এই টপিকটার উপর কিন্তু পরবর্তী ক্লাসে আমি আলোচনা করবো, যে স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বা ভারতের রক্ষাকর্তা কেন বলা হয়ে থাকে। এবার আমাদের স্কন্দগুপ্তের সাথে আজকে আরেকটু টপিক ছিল, সেটা হচ্ছে স্কন্দগুপ্ত পরবর্তী দুজন গুপ্ত রাজার নাম। অর্থাৎ স্কন্দগুপ্তের পরবর্তী তো গুপ্ত রাজা ছিল, তবে তারা বেশ একটা শক্তিশালী সম্রাট তো ছিলেন না, কিন্তু তবুও তার পরবর্তীতেও কিন্তু বিভিন্ন গুপ্ত রাজা ছিলেন। আচ্ছা, কি কি গুপ্ত রাজার নাম রয়েছে দেখো। প্রথমে বলা যায়, 1 নম্বরে বলা যায় যে পুরুগুপ্ত, 2 নম্বরে বলা যায় যে বুধগুপ্ত।
তো শুধুমাত্র কিন্তু এই দুজনই রাজা ছিলেন না, আরো বেশ কিছু রাজা কিন্তু ছিলেন, যেমন নরসিংহগুপ্ত, তথাগত গুপ্ত, যে বৈন্যগুপ্ত, ভানুগুপ্ত। এরা কিন্তু স্কন্দগুপ্তের পরবর্তী কয়েকজন কিন্তু গুপ্ত সম্রাটের নাম ছিল। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম স্কন্দগুপ্ত কে ছিলেন। বললাম স্কন্দগুপ্ত গুপ্ত বংশের শেষ শক্তিশালী সম্রাট ছিলেন এবং তার সম্পর্কে আরো বেশ কয়েকটা তথ্য সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এবং তার সাথে সাথে তার পরবর্তী দুজন গুপ্ত রাজার কি নাম রয়েছে এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম। এবং আজকে আমার আলোচনার বিষয় এতটাই ছিল। ইনফরমেশন ভিডিও শুরুতেই দিয়ে রেখেছিলাম, তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।